দুপুর ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি মানা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে তারা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় শিক্ষার্থীরা। এ প্রস্তাবে তিনি সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তারা। মঙ্গলবার ভোররাতে এক ভিডিও বার্তায় একথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাহিদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেয়ার বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষার এই গুরুদায়িত্ব নিতে রাজি হয়েছেন বলেও জানান নাহিদ ইসলাম। দেশ রক্ষায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, দেশের সম্পদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। শহীদের রক্তের বিনিময়ে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিগামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে হবে। আমরা আরো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর তা না হলে দেশে রাজনৈতিক সংকট দেখা দেবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। শেখ হাসিনাকে দখলদার ও স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে এক আলাপচারিতায় বাংলাদেশ আজ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন জেনারেলের মতো আচরণ করেছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। শেখ হাসিনার পদত্যাগের পর নতুন করে যাত্রার শুরুর ঘোষণা দেন তিনি। এ সময় একটি সুন্দর দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। জানান, বাংলাদেশের আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণেরা। সাক্ষাৎকারে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দেন ডক্টর ইউনূস। বলেন, রাজনীতিতে যুক্ত না হয়েই দেশের জন্য কাজ করে যেতে চান তিনি। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়া হবে। এর আগে 3 বাহিনীর প্রধান, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। 7 জানুয়ারির নির্বাচনে বিএনপিবিহীন ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসে আওয়ামী লীগ।
এর 7 মাসের মাথায় ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনে পতন হাসিনা সরকারের। সোমবার রাতেই বঙ্গভবনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা, 3 বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ ভেঙে দেয়া হবে। জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। এর আগে সেনা সদরে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। তবে এরই আগেই কারফিউ অমান্য করেই রাজপথে নামে ছাত্র জনতা বেলা 2:30টায় পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে ভারতে চলে যান শেখ হাসিনা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সিদ্ধান্তের কথা জানান। সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন। মামলার কারণে 1 দশকেরও বেশি সময় ধরে হয়রানির কবলে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলেও বিদেশে চিকিৎসা করাতে অনুমতি পাননি তিনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হয়। মামলার রায়ের বিষয়ে খালেদা জিয়া সে সময় বলেছিলেন, মিথ্যা মামলায় তার স্বাভাবিক জীবন ব্যাহত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিচারকেরা স্বাধীন নন, তাই ন্যায় বিচার পাওয়া নিয়েও সংশয় জানান তিনি। তার বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলার অভিযোগও করেন তিনি। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক। আমরা তো অন্যায়, দুর্নীতি, অনেক খারাপ কিছু, যত কিছু খারাপ হতে পারে, বাক স্বাধীনতা, ছাত্ররা যেমন সবই দেখেছি, এবং এইগুলি মানে বাস্তবিক অর্থে 3 মাসে এই সব সমস্যার সমাধান সম্ভব না। এটা সময় সাপেক্ষ ব্যাপার। কোন দেশে 3 মাসে এটা করতে পারেনি। অতএব কিন্তু এই মানে এই সংশোধনগুলি করা, এগুলি দূর করার যাত্রাটা শুরু করতে হবে, এবং যাতে নতুন সরকার এই যাত্রাটা দৃশ্যমান যাত্রা শুরু করে, সেটাই আমাদের সবার কাছে কাম্য। আমি একটু আমার আগের কথায় যদি ফিরে আসে, যেটা হয়তো এখন ছাত্রদের পছন্দ নাও হতে পারে, কিন্তু একটা সংসদ 4-5 জন সংসদ সদস্য নিয়ে একটা ক্যাবিনেট করা, যে 20 জন বা 25 জন মন্ত্রিসভা থাকতে হবে এমন কথা সংবিধানে বলা নাই। 4-5 জনকে নিয়ে একটা ক্যাবিনেট করা, এবং ওই ক্যাবিনেটের উপদেষ্টা যাদের কথা বলা হচ্ছে, বা মানে 10-15 জন উপদেষ্টা থাকতে পারে। সামনে একটা সংবিধান অনুযায়ী ক্যাবিনেট থাকবে, মন্ত্রিসভা থাকবে, আর তাদের সাথে উপদেষ্টারা থাকবেন যারা সংসদ সদস্য না হলেও হবে। আর একটা কিছু যেটা আমি প্রথমেই বলছেন, যে আমরা সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিব কিনা। কালকে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন সংসদ বিলুপ্ত করার কথা। সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিকে সংসদ বিলুপ্ত করার ক্ষমতা দেওয়া হয় নাই। এটা দেওয়া হয় নাই আমাদের 50-এর ইতিহাস, 60-এর ইতিহাস থেকে। রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করতে পারেন একমাত্র প্রধানমন্ত্রীর লিখিত উপদেশে। এখন তো প্রধানমন্ত্রী নাই, এককভাবে কিন্তু রাষ্ট্রপতির সংসদ বাতিল করার ক্ষমতা নাই। এখন তাহলে ওইটা উনি করতে পারবেন, বা আমরা করতে পারবো, যদি আমরা সংবিধানকে
ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু সেটা আমার কাছে খুব বেশি বুদ্ধিমানের মতো কাজ মনে হচ্ছে না, কারণ এতে ভবিষ্যতে একটা খুব খারাপ নজির তৈরি হবে। এখন যা আছে সবাই আলাপ আলোচনা করে, ছাত্ররা যে আত্মাহুতি দিয়েছে তাদের সম্মান রেখে, তাদের মতামত নিয়ে সবাই আলোচনা করে একটা মনে হয় একটা বিকল্প ভাবা উচিত, যাতে এই সংবিধানের আওতায় থেকেই তাদের তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে এরকম একটা সরকার গঠন করা। ছাত্র ও জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হলো আওয়ামী লীগ সরকারের। এ বিজয় উল্লাসে মাতে ছাত্র জনতা। গণভবন, সংসদ ভবন দখল করে উল্লাস করেন তারা। এ সময় কেউ কেউ অতি উৎসাহী হয়ে লুটপাটও করে। রাজধানীতে উৎফুল্ল ছাত্র জনতারা জানায় দেশের সংস্কার করে নতুনভাবে গড়বেন তারা। দুর্নীতিকে চিরতরে বিদায় করে সাম্যের ভিত্তিতে দেশ গড়ার আহ্বান জানান তারা। বলেন, স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার, দেশকে স্বজনতোষী, পুঁজিবাদের কবলে ফেলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেয়া, আয় বৈষম্য চরম পর্যায়ে নিয়ে যাওয়া সহ বিস্তৃত অভিযোগ আছে। তা থেকে দেশকে নতুনভাবে সাজাতে হবে। দেশ চাই যেখানে স্বচ্ছতা থাকবে, হাসিনার মতো নাটক থাকবে না। আমার ফ্রেন্ডরা মারা গেছে, আমার ফ্রেন্ডদের উপর আক্রমণ করছে, ওরা উল্টা আমাদের স্বৈরাচার নিপাত যাক। এমন একটা সরকার আসুক যেখানে স্বৈরাচার সরকার হবে না এবং আপনার কোনো দুর্নীতি থাকবে না। সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, বৈষম্যমুক্ত দেশ চাই। ছাত্রদের ধন্যবাদ। গণঅভ্যুত্থানে সরকার পতনের পরদিন রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এবার বিস্তারিত জানবো রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ উমর ফারুক। উমর ফারুক, আজকে কি পরিস্থিতি দেখছেন? আমরা গতকালকে দেখেছি শেখ হাসিনা পদত্যাগ করার পর সংসদ ভবন সহ গণভবন সহ আশপাশের এলাকায় মানুষের বিজয় উল্লাস ছিল এবং তারা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছিল, উল্লাস করেছে, ভেতরে গিয়ে গণভবনে উল্লাস করেছে। এখন সংসদ ভবন এলাকার চিত্র কি জানাবেন? দেখুন, আমি সংসদ ভবনে সকাল থেকে কিন্তু অবস্থান করছি এবং সংসদ ভবনে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু এখানে যোগ দিয়েছে এবং তারা বলছিলেন 2009 সাল থেকে এবং 2024 সাল পর্যন্ত যে আওয়ামী লীগ সরকারের যে শোষণ নির্যাতন তার অবসান হয়েছে এবং যার কারণে কিন্তু তারা সেখানে উচ্ছ্বাস প্রকাশ করতে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ, বিশেষ করে সকল শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করছে। তারা বলছেন যে গত 15 বছরে 16 বছরে যে পরিমাণ তাদের নির্যাতনের শিকার হয়েছে তা কিন্তু তারা সেটি প্রকাশ করতে, উচ্ছ্বাস প্রকাশ করতে তারা এখানে আসে। তারা বলছিলেন যে গতকালকে কিন্তু সরকার পতনের পর থেকে গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় প্রধান বিচারপতির যে বাসভবন সেখানে কিন্তু সবাই প্রবেশ করেছিল এবং মানুষের কিন্তু এক ধরনের কৌতূহল আছে সংসদ ভবনের ভিতর কিরকম হয়, গণভবনের ভিতর কিরকম হয়, এই কৌতূহল থেকে কিন্তু মানুষ এখানে প্রবেশ করছে। এবং গতকাল রাতেও আমরা দেখেছি এই সংসদ ভবনের ভিতরের বিভিন্ন জায়গায় তারা প্রবেশ করছে এবং চেয়ারে বসছেন, তারা সেখানে খুশ গল্প করছেন এবং নানান ধরনের উচ্ছ্বাস করছেন। আমরা গণভবনেও একই অবস্থা দেখতে পেয়েছি। তবে আমরা একটু আগে সেনা সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছিলেন সংসদ ভবনের ভিতরে কক্ষে যেন আর কেউ না প্রবেশ করতে পারে সেটি তারা নিশ্চিত করেছেন। এর বাইরে সংসদ ভবনের ছাদে, সংসদ ভবনের যে লেক আছে সেখানে এবং বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু এখানে আসছে, সেলফি তুলছে এবং তারা তাদের আনন্দ প্রকাশ করছে। তারা বলছিলেন যে গত কয়েক বছরে যে আওয়ামী লীগের যে বাক স্বাধীনতা হরণ করেছে সেই আমরা চিত্র দেখছি, আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের উপস্থিতি আছে কিনা। আমরা গতকালকে থেকে দেখছি যে এই সংসদ ভবন অরক্ষিত আছে, তাদেরকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা কোনো প্রশাসন? দেখুন আমি কিন্তু শুধু সংসদ ভবন না, বিভিন্ন জায়গায় ঘুরেছি। আজকে কোনো জায়গায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখতে পাইনি, শুধুমাত্র সেনা সদস্য ছাড়া। আমরা এই সংসদ ভবনে আছি, এখানে সেনা সদস্যরা রয়েছে এবং সেনা সদস্যরা কিন্তু মূল ফটকে নেই, তারা শুধু রয়েছে এইখানে এবং সংসদ ভবন যারা যে কক্ষে যেন না প্রবেশ করতে পারে এবং সেই জায়গাগুলোতে তারা এখানে অবস্থান করছে। তারা বলছিলেন যে কোনোভাবেই যেন সংসদ ভবনের ভিতরে না প্রবেশ করতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। গণভবনের সামনে মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানেও সেনা সদস্যরা অবস্থান করছেন এবং রাস্তাঘাটে কিন্তু কোনো পুলিশ সদস্যকে আমরা দেখতে পাইনি। ট্রাফিক ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে, সাধারণ মানুষ ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। এই ছিল আমার কাছে সব।
সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ছাত্র ও জনতার 23 দিনের আন্দোলনে বিজয়ের পর সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে, তবে উপস্থিতি কম বলে জানা গেছে। রাজধানীর বেশিরভাগ সড়কে চলতে শুরু করেছে গণপরিবহন, তবে সংখ্যা খুব কম। সড়কে বাড়ছে লোকজনের উপস্থিতি। খুলতে শুরু করেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। 16 জুলাই অনির্দিষ্টকালের জন্য সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। 18 জুলাই থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত রয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সরকার গঠন প্রসঙ্গে আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা জানি যে আপনারা সারা দেশে একটি বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, গণঅভ্যুত্থান এবং সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করেছেন। আসলে এই যে আপনাদের এত বড় একটি উদ্যোগ যেটি সফলতার মুখ দেখলো, একটু জানতে চাই আপনারা আসলে এখন আপনাদের পরবর্তী ধাপ কি হবে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা শুনছি, তো কবে নাগাদ আপনারা সেই রূপরেখা দেবেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমেই একটা বৈষম্য মুক্ত মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা কোটার যুক্তি সংস্কার চেয়েছিলাম। সেই কোটার যুক্তি সংস্কার করতে এসে আমরা রাষ্ট্রীয় বাহিনী, তারপর সরকার দলীয় পেটুয়া বাহিনী দ্বারা আমরা ছাত্র সমাজ রক্তাক্ত হয়েছে, আপনারা সেই ইতিহাসগুলো জানেন। কিন্তু পরবর্তীতে আমরা পেলাম যে নির্বিচারে গুলি করা, হত্যা করা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে। স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী বা যারাই এই রাষ্ট্রের অর্গান আছে তাদের মধ্যে কোনো আমরা তাদের কোনো ন্যূনতম আমরা হেডেক দেখছি না। প্রধানমন্ত্রীও দেদারসে সবাইকে রাজাকার বলে যেই কথা বলছে, এইরকম প্রতিবাদী জনতাকে কথা বলছে। তো আমরা মনে করছি যে এইভাবে একটা দেশের প্রধানমন্ত্রী তার নৈতিকতা রাখতে পারে না। সেই জন্যই কিন্তু আমরা মূলত এক দফা দাবিতে গিয়েছি এবং আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই, মুক্তিগামী জনতাকে ধন্যবাদ জানাই, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যারিস্টার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র সমাজের ডাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকা যে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে সামিল হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। সেই জন্য আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনার পরাজয় মানে বাংলাদেশের জয়, কিন্তু আমাদের এখনও এই যে জয় পরাজয় গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে আমরা দাঁড়িয়ে আছি, যে আমাদের বর্তমানে একটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আমরা কথা বলছি। আমরা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকালকে আমরা একটা প্রেস কনফারেন্সে জানিয়েছিলাম। আর বর্তমানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের অবস্থা একটু অন্যরকম পরিবেশ, যেই কারণে আমরা অনেক কিছুই তাৎক্ষণিক করা যাচ্ছে না। তারপর আমরা ইনস্ট্যান্ট আজকে সকালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের রূপরেখা কেমন হতে পারে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র নাগরিক যে অভ্যুত্থান হয়েছে 2024 সালে, এর পক্ষ থেকে আমরা বলেছি যে সর্বজন গ্রহণযোগ্য নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে রাখতে হবে। একসাথে আমরা বলছি যে যেহেতু স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতন ঘটেছে, এখনও কিন্তু আমরা সংসদ বিলুপ্ত হতে দেখিনি। সেই জন্য আমরা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আহ্বান জানিয়েছি যে আজকের মধ্যে আমরা একটা আলটিমেটামও দিয়েছি যে যেহেতু শেখ হাসিনা সরকার এখানে অবশিষ্ট নাই, তাহলে এই সংসদ আর কার্যকর নেই, তো অনতিবিলম্বে সেই সংসদ বিলুপ্ত করতে হবে এবং আমাদের যে রূপরেখা দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের মানুষ যেই লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে তাদের জীবন বিলিয়ে দিয়েছে, শহীদ হয়েছে হাজারের উপরে শিক্ষার্থী জনতা, তাদের যেন আমরা মর্যাদা রেখে একটা বাংলাদেশ তৈরি করতে পারি, সেই লড়াই আমরা চালিয়ে যেতে চাই। আপনারা ডাক দিয়েছিলেন শিক্ষার্থীদের, কিন্তু আপনাদের এই শিক্ষার্থীদের ডাকে এক পর্যায়ে কিন্তু সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে গিয়েছে এবং তারা আন্দোলনে শরিক হয়েছে এবং দীর্ঘদিন আন্দোলন, বলা চলে 23 দিনের যে আন্দোলন, এটি কিন্তু 2-1 দিনের আন্দোলন না। এতদিন আসলে কিভাবে ধরে রেখেছেন? আপনাদের পেছনের ইতিহাস বা পেছনের গল্পটা একটু জানতে চাই, যে আসলে কিভাবে সম্ভব হলো এত একটা সফল গণঅভ্যুত্থান? আসলে এখানে আমাদের মূল স্পিরিটটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের কাছে মনে হচ্ছে আমরা যখন পড়েছিলাম 66 সালে, 69 বা 71, ওখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে একটা আমরা ডিসক্রিমিনেশন দেখতে পেয়েছি।
আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 53 বছরে এসেও আমাদের যারা সূর্যত সন্তান তাদের জীবনে রক্ত দিয়ে একটা বাংলাদেশ তৈরি করে দিয়েছে, কিন্তু সেই বাংলাদেশের পরতে পরতে আজকে বৈষম্য। তা আমরা ছাত্র সমাজ মনে করেছি আসলে এইভাবে একটা দেশ চলতে পারে না, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস মানে ছাত্র সমাজের ইতিহাস, প্রত্যেকটা ইতিহাসের সাথেই ছাত্র সমাজ সংশ্লিষ্ট এবং তাদের নেতৃত্বেই সফল হয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে মনে হয়েছে যে বাংলাদেশকে আসলে মুক্ত করা দরকার, এদেশে মানুষকে মুক্ত করা দরকার। একটা কৃষকই যেন তার মর্যাদা নিয়ে বাস করতে পারে, একটা শ্রমিক যেন তার মর্যাদা নিয়ে বাস করতে পারে, একজন শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সে কোন দল করে সেটা কোনো ম্যাটার না, একজন সাধারণ শিক্ষার্থীও যেন তার মর্যাদা নিয়ে বিশ্ববিদ্যালয়ে হলে থাকতে পারে, গণরুম গেস্ট রুম না থাকতে পারে, শিক্ষার পরিবেশ ঠিক থাকতে পারে। এই জন্য মনে হয় আমাদের কিছু করা উচিত। সেই জন্য আমরা কমিটেড হয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রাস্তায় ছিলাম। তবে ধন্যবাদ জানাচ্ছি এদেশের আপাময় জনসাধারণকে যে আমাদের প্রতি আপনারা বিশ্বাস রেখেছেন, এবং একই সাথে আমরা কমিটমেন্ট দিয়েছি যে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এদেশের মানুষের পক্ষে দাঁড়াবো, কাজ করব। আপনারা জানেন যে আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ 6 জন। এখানে একটু আসতে চাই, মানুষের প্রত্যাশা আপনাদের কাছে অনেক, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপনাদের কি কি পদক্ষেপ থাকবে? অন্তর্বর্তী সরকার হওয়ার পরে কোনো না কোনো সময় অবশ্যই নির্বাচন হবে, তখন একটি সরকার গঠন হবে, রাজনৈতিক সরকার হোক বা যে সরকারই হোক, তখন আসলে সেই সরকারকে আপনারা কিভাবে পরিচালিত করার জন্য সুপারিশ করবেন বা পরামর্শ দিবেন? আসলে দেখুন, আমরা যে কোনো সরকার চাচ্ছি না, আমরা জনগণের সরকার চাচ্ছি। বর্তমান সময়ে যে একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, এটাকে ওভারটেক করার জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি, এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা ছাত্র সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে পুরো সারা বাংলাদেশের নেতৃবৃন্দ আছে এবং জনগণ আছে, তাদেরকে আমরা বলেছি যে এই দেশটা আমাদের। আজকে আমরা গণভবন থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু গণভবন কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি। এই যে প্রত্যেকটা রাষ্ট্রীয় সম্পত্তি স্থাপনা আছে, এটা আমাদেরকে নিরাপত্তা দিতে হবে, বাংলাদেশটাকে আমাদের পুনর্জাগরণ ঘটাতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। শুধু একা আমার পক্ষে হয়তো আমাদের সম্ভব না, তবে আমাদের প্রত্যেকটা জায়গায়। আজকে আপনি দেখেন, আপনি ইতিমধ্যে আপনার টিভিতে আমি শুনছিলাম যে নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী অনেক জায়গাতে নাই, কিন্তু আমরা কিন্তু গতকাল থেকে ঘোষণা দিয়েছিলাম এই যে ছাত্র জনতাকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি যদি রাস্তাগুলো দেখেন, ট্রাফিক পুলিশ নাই, কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিন্তু ট্রাফিক পুলিশে কাজ করছে, কারণ আমরা কমিটেড যে আমরা এই দেশকে মানে একটা অরাজকতা পরিস্থিতি করতে পারি না। যেহেতু তারা নাই, আমরা নিজেরাই দায়িত্ব নিয়েছি এবং দেশ রক্ষার দায়িত্ব আমরা করব। পাশাপাশি যে ইন্টারিম গভর্নমেন্ট আসবে তাদের প্রত্যেকটা জায়গাতে যেখানে প্রয়োজন আমাদের সাথে আলোচনা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে। তো এটা যেন আমরা একটা সুন্দরভাবে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমরা দেখেছি গতকালকে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক হামলাও হয়েছে বিভিন্ন জায়গাতে। তো এসব মোকাবেলায় আপনাদের পদক্ষেপ কি থাকবে? কারণ যেহেতু একদিন পার হচ্ছে, আজকে হয়তো আজকে রাতেও কোথাও এরকম সহিংসতা হতে পারে, তো এর জন্য আপনাদের প্রস্তুতি আছে কিনা? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে আমরা একটা দৈত্য দানব বা স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছি। কে যে মানুষকে যেখানে সেখানে জিম্মি করে হত্যা করতো, সহিংসতা করতো, বাড়িঘর লুটপাট করতো, এর বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়িয়েছি। এর বিরুদ্ধে দাঁড়িয়ে যদি আবার আমাদের এই বাংলাদেশে এখন যদি আবার সেই পরিবেশ তৈরি করে, তাহলে এটার জন্য কোনোভাবে কাম্য নয়। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই, ইতিমধ্যে আপনাদের জানিয়েছি এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। একই সাথে আমরা দেখতে পাচ্ছি একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পায়তারা চলছে এই সফল একটা অভ্যুত্থানকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা বলেছি যে গির্জা থেকে শুরু করে মন্দির প্রত্যেকটা জায়গায় আমাদের ছাত্ররা সেখানে পাহারা দিবে, ইতিমধ্যে সেখানে পাহারা দিচ্ছে। কোনো উস্কানিতে যেন আপনারা পা না দেন। একই সাথে যে কেউ যদি উস্কানি দিতে চায় আপনারা সেখানে মোকাবেলা করবেন। আমরা যে বিষয়টি দেখেছি যে আজকে বিশেষ করে ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ নিয়ে কিন্তু আপনারা ছাত্র জনতা যারা আছেন তারা নিয়ন্ত্রণ করছেন। তো এই যে ছাত্র জনতা নিয়ন্ত্রণ করছে এবং মোটামুটি আজকে পরিস্থিতি শান্ত, এই যে এই পরিস্থিতি যাতে শান্ত থাকে এর জন্য আপনাদের ঢাকা কেন্দ্রিক কোনো বিশেষ উদ্যোগ আছে কিনা? আমরা গতকালকে দেখেছি ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে হামলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এই গণমাধ্যমে হামলার পেছনে আপনার আসলে কি মনে হয়? গণমাধ্যমে হামলা এটি কি আসলে কাম্য কিনা কোনোভাবে? আসলে এই যে গণমাধ্যমের কল্যাণেই কিন্তু আমাদের কথাগুলো সারা দেশে ছড়িয়েছে। আমরা এই বিষয়ে নিয়ে কোনো বেশি কনসার্ন যে আমাদের সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে তাদের উপর হামলা হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আহ্বান জানাবো এরকম সহিংসতা কোনো কর্মকাণ্ড আপনারা জড়াবেন না, কারণ কিছু গুটি কয়েক লোক খারাপ থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু যারা আমাদের জাতির দর্পণ হিসাবে আমাদেরকে তারা রিফ্লেকশন করছে তাদের বিরুদ্ধে আপনারা যাবেন না। যদি কোথাও আপনারা দেখেন যে এরকম ঘটনা ঘটে, আপনারা ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন। কারণ আমরা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী যুবলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছি, এইরকম গুটি যারা সহিংসতা করতে চায়, জিম্মি করতে চায়,
লুটপাট করতে চায়, আপনারাও তাদের বিরুদ্ধে লড়াই করেন। আমরা ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আমরা ছাত্ররা সবাই এখন নিজ নিজ রাষ্ট্র সংস্কারের জন্য কাজে নেমে আসছি। প্রত্যেকটা পয়েন্টে আমরা আমাদের ছাত্রদেরকে জানিয়েছি যে আপনারা ট্রাফিক পুলিশের নিয়ে কাজ করবেন, গাড়িগুলো যেন নির্বিঘ্নে চলতে পারে। একই সাথে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের প্রতি উদারতা আহ্বান জানাই, এরকম যারা কর্মকাণ্ডগুলো করছে তাদেরকে আপনারা আইনের আওতা নিয়ে আসুন এবং আপনারা প্রত্যেকটা স্থাপনা এবং আপনার নজরদারি বৃদ্ধি করুন এবং আপনাদেরকে আমরা আন্তরিক সহযোগিতা করতে চাই। একই সাথে দেশ সরকার আপনাদের সাথে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখছেন সফল গণ অভ্যুত্থানের পরে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনার দৃষ্টিতে? অবশ্যই এখানে অনেক বড় একটা চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, যেহেতু আমরা এখনো ইন্টারিম গভর্নমেন্ট করতে পারি নাই। আজকে আশা করে হয়ে যাবে, কিন্তু সেই জায়গাতে অনেক জায়গায় একটা ষড়যন্ত্র হচ্ছে এই সফল একটা অভ্যুত্থানকে ঠেকানোর জন্য। সেটা আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে বিভিন্ন জায়গায় হামলা করছে। একটা জায়গাতেও কিন্তু আমাদের কোনো সাধারণ মানুষ জড়িত না। আমরা দেখতে পেয়েছি যারা আওয়ামী লীগ যুবলীগের যারা পদধারী নেতা ছিলেন তারাই একটা পরিবেশ তৈরি করে আবার আমাদেরকে বিশ্ববাসীর কাছে একটা অন্যভাবে রূপান্তর করার জন্য চেষ্টা করছে। তবে আমরা এই যত রকমই ষড়যন্ত্র কূটকৌশল আছে না কেন, আমরা সেগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো এবং দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাই। সহিংসতা থেকে দূরে থাকবেন, অরাজকতা করবেন না। যদি কেউ করে থাকে তাহলে আপনারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আপনাদের আন্দোলনে অনেকে মারা গেছেন, ছাত্র মারা গেছেন, সাধারণ মানুষও মারা গেছেন। তাদের জন্য আপনাদের এখন কি করণীয়, বা যারা আহত আছেন হাসপাতালে ভর্তি হাজারের উপরে, তো তাদের জন্য কি করণীয় আপনাদের এখন? দেখুন, আমরা কিন্তু আমাদের যখন 9 দফা ছিল সেখানে বলেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসতে গিয়ে যে সকল শিক্ষার্থী জনতা আহত হয়েছে, নিহত হয়েছে, তার দায়ভার এবং সমস্ত কিছু এই সরকারকে বহন করতে হবে। যেহেতু এই সরকার, শেখ হাসিনা সরকার সেটা মানে নাই, আমাদের যে গভর্নমেন্ট আসবে, যেই সরকার আগামীতে আসবে, অবশ্যই প্রত্যেকটা শহীদের পরিবারকে তাদের পারিবারিক ক্ষতিপূরণ দিতে হবে মাসিক ভিত্তিক, এবং একই সাথে আমরা বলেছিলাম ওই পরিবারের ন্যূনতম একজন সদস্যকে চাকরি দিতে হবে। কারণ যারা এই দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছে, এটা তো একটা আরেকটা মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। 71-এর মুক্তিযুদ্ধে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে তাদের জন্য আমরা অনেক কিছু করেছি, সম্মান দিয়েছি। একই সাথে আমরাও তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকে আমরা সেই মূল্যায়ন করব, সম্মানের জায়গায় রাখবো। অনেকে অঙ্গহানি হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকেও আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি সেই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে গতকালকে আমরা রাষ্ট্রপতি মহোদয় একটা বক্তব্য দিয়েছেন যে তারা এই বরাবর ক্ষতিপূরণ সহ সামগ্রিক বিষয় মেনে নেবে। নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় কয়েক জেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে ঝালকাঠিতে জেলা বিএনপির নেতৃত্বে একটি মিছিল শহর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় 24 ঘন্টার মধ্যে বেগম খালেদা জিয়া সহ সব কারাবন্দির মুক্তির দাবি জানান বক্তারা। পাশাপাশি গুম, খুন ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করা হয়। দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে শান্তি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নাটোর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। কোথাও কেউ যেন হামলার শিকার না হয়, সমাবেশ থেকে সেই আহ্বানও জানান বক্তারা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনের পরদিনই চাঙ্গা হয়েছে দেশের শেয়ার বাজার। বড় উল্লফন হয়েছে দেশের প্রধান শেয়ার বাজারে, প্রধান সূচকে। বেলা 8টা পর্যন্ত ডিএসইএক্স সূচক বেড়েছে 197 পয়েন্ট, লেনদেন হয়েছে 700 কোটির উপরে। এ সময় বেড়েছে 328টি শেয়ারের দাম, কমেছে মাত্র 60টির। এদিকে টানা 2 কর্মদিবস বন্ধ থাকার পর আজ খুলেছে ব্যাংক, বিমা, খুলেছে বেশিরভাগ শাখা, তবে গ্রাহকের উপস্থিতি কম। এদিকে শিল্প উৎপাদন দ্রুত স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। পাশাপাশি ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে ইন্টারনেট সেবা অব্যাহত রাখারও দাবি জানিয়েছেন। এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেসির মধ্যে আমাদের প্রাইভেট সেক্টরকে ইকুয়াল ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে। তাদেরকে কোনোভাবে পলিটিসাইজ করা যাবে না। তাদেরকে পলিসি সুবিধা দিয়ে তাদেরকে আজকে একটা ব্যবসা বান্ধব, বিশেষ করে কর বান্ধব পরিবেশ আমাদের তৈরি করতে হবে এবং এখন যা ক্ষতি হয়েছে সেগুলোকে কাটিয়ে উঠতে হবে। এখানে ব্যাংক শেষ মুহূর্তেও আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের চাপ দেন শেখ হাসিনা। পরিস্থিতি যেন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা মানতে পারছিলেন না তিনি। একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও মেলেনি সময়। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টারে ছাড়তে হয় গণভবন।
ছাত্র ও জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন আওয়ামী লীগ সরকারের। সামরিক বাহিনীর হেলিকপ্টারে গণভবন ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এরপর বঙ্গভবনে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। সেখান থেকেই দেশ ছাড়েন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় টানা 15.5 বছরের শাসন। এর আগে সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা ধরে চলা আলোচনায় আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন তিনি। পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে তা মানতেই পারছিলেন না শেখ হাসিনা। পরে পদত্যাগ ও দেশত্যাগ প্রশ্নে আলোচনা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও মেলেনি সে সুযোগ। গণভবন ছাড়তে সময় দেয়া হয় 45 মিনিট। তার চলে যাওয়ার পরপরই গণভবনে নামে লাখো জনতার ঢল। এর আগেই সরকারের পতনের 1 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ টু ঢাকা সফল করতে রাজপথে নামে লাখো মানুষ। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল আগে থেকেই। এরই বহিঃপ্রকাশ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে বিদেশে গিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন। অসহায় অবস্থায় ফেলে গেলেন দলীয় নেতাকর্মীদের, এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ভাষাতাত্ত্বিক সলিমুল্লাহ খান। টেলিফোনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই প্রতিক্রিয়া জানান তিনি। সলিমুল্লাহ খান বলেন, পালিয়ে গিয়ে দায়িত্বশীলতার পরিচয় দেননি শেখ হাসিনা। তিনি বলেন তার চারপাশে ছিল সুবিধাভোগীরা। সলিমুল্লাহ খান বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় জনবিস্ফোরণ হয়েছে। সাধারণ মানুষের অংশগ্রহণে ছাত্র জনতার বিজয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার পরিণতি থেকে ভবিষ্যতে শেখার অনেক উল্লেখযোগ্য দিক আছে বলেও মন্তব্য করেন সলিমুল্লাহ খান। তিনি যে সবসময় বলতেন আমি কখনো যাব না, কিন্তু তিনি শেষ পর্যন্ত নিজের প্রাণ বাঁচাবার জন্য উড়াল দিলেন। কিন্তু তাকে পিছনে তার দলকে রেখে গেলেন যে তার এরা তো অসহায় হয়ে রইল যারা তাকে সমর্থন করেছে। এইটা কি খুব দায়িত্বশীল নেতার আচরণ? তো এটাও ভবিষ্যৎ ইতিহাস জিজ্ঞাসা করবে। তিনি তো আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে গেলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে ভারত আশ্রয় নেওয়ার পর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় লোকে লোকারণ্য। সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা গতকালকে দেখেছি একটি সফল গণঅভ্যুত্থানের পরে সেখানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে মানুষের স্রোত, সেই স্রোত এখনো আছে কিনা, আর যারা উপস্থিত আছেন তারা কি বলছেন? কারণ বিএনপি তো দীর্ঘদিন ক্ষমতার বাইরে, নেতাকর্মীরা এখন উজ্জীবিত হচ্ছে নতুনভাবে। সার্বিক পরিস্থিতি জানাবেন। কার্যালয়ের সামনে 28 অক্টোবরের যেই সমাবেশ, সেই সমাবেশের পরে এত মানুষ এত আনন্দের সাথে এখানে যুক্ত হতে পেরেছে এই প্রথম। এবং আজকে এখানে রয়েছি, আপনি জানেন যে গতকালকে দীর্ঘ প্রায় 15 বছর পরে বাংলাদেশের যেই সাবেক প্রধানমন্ত্রী তিনি পালিয়ে যাওয়ার পরে এখানে বিএনপি অফিসের সামনে কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়ার্ড থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা ঢাকায় ছিলেন তারা এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে বিএনপি অফিসের সামনে এখানে কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং তাদের একটাই দাবি যে দীর্ঘদিন পরে তারা যে এখানে এসেছেন, তারা এই যে ক্ষোভ, তাদের যে প্রশ্ন সরকারের কাছে, পরবর্তী যে সরকার আসছে সেই সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া তাদের রয়েছে। কারণ এরই মধ্যে বিএনপি অফিস থেকে কিন্তু বলা হয়েছে এবং বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগের যেসব নেতারা পালিয়েছে তাদের ব্যাংক হিসাব জব্দ করার কথা বলেছেন। আপনি জানেন যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেরা রয়েছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন তারা। আজকে যদিও আনুষ্ঠানিক কোনো কার্যক্রম ছিল না, কিন্তু এখানে কিন্তু সাধারণ অনেক নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তাদের একটাই দাবি যে দীর্ঘদিন বিএনপি কার্যালয়ে আসলে তারা জড়ো হতে পারেননি, আজকে তারা একত্রিত হয়ে তাদের যে রাজনৈতিক অধিকার সেটি তারা তারা তাদের দাবি তুলছেন। আমরা একটু এই মুহূর্তে কথা বলবো আমরা বিএনপি নেতাদের সাথে। তারা এখানে অনেকদিন পরে সে 28 অক্টোবরের পরে এই প্রথম এত শান্তিপূর্ণভাবে তারা এখানে জড়ো হতে পেরেছেন, বিনা ভয়ে একেবারে মন খুলে এখানে কথা বলছেন। আমরা সেই সময়টার কথা একটু জানবো। এখানে রয়েছেন আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা একটু জানতে চাইবো যে তাদের সাথে যে আমাদেরকে বলবেন যে আজকে এখানে কোনো ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম ছিল না, তারপরেও অনেক লোকজন জড়ো হয়েছে, ঠিক সবার মনের কথা কি এবং কেন তারা আজকে জড়ো হয়েছে? আসলে দীর্ঘদিন পরে, প্রায় 16 বছর পরে আমরা একটি মুক্ত পরিবেশে, ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা আজকে
আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া চালাতে পারছি। এই জন্যই কোনো আনুষ্ঠানিক কার্যক্রম ছাড়াও, আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াই আমাদের হাজার হাজার নেতাকর্মী গতকাল বিকাল থেকে আজ পর্যন্ত আমাদের পার্টি অফিসের সামনে সমবেত হয়েছে। তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। আমরা মাইকে একটি ঘোষণা ছিলাম যে কালকে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেটি কি সমাবেশ এবং আয়োজনের ব্যাপ্তিটা কেমন থাকবে এবং সেখানে আসলে কি উদ্দেশ্য নিয়ে আয়োজন? বারে বিএনপি বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমরা আশা করছি আমরা বাধাহীনভাবে আগামীকালের যে জনসভা অনুষ্ঠিত হবে সেটা ঐতিহাসিক হবে, স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে, এটা আমরা প্রত্যাশা করছি। এরই মধ্যে বেগম খালেদা জিয়া তিনি হাসপাতাল থেকে এবং তারেক রহমান তিনি বিদেশ থেকে ডাক দিয়েছেন যে কোনো ধরনের প্রতিশোধ নয়, সারা দেশের মানুষকে শান্তিপূর্ণভাবে থাকতে বলেছেন, কোনো ধরনের সহিংস না হতে। সেটা আসলে নেতাকর্মীদের প্রতি কতটা আপনারা সেটা পালন করতে পারছে বা আপনারা কোনো ধরনের আশঙ্কা করছেন কিনা, এর মধ্যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যক্রম হয় কিনা? বিএনপি সবসময় একটি গণতান্ত্রিক দল, তারা সন্ত্রাসে বিশ্বাস করে না, সহিংসতা বিশ্বাস করে না। ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন যে তারা কোনো প্রকার সন্ত্রাস প্রশ্রয় দেবে না, যে সন্ত্রাস করবে তাদের সন্ত্রাস প্রতিহত করা হবে, প্রতিরোধ করা হবে। এবং আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা তারা মাইকিং করছে সন্ত্রাসের বিপক্ষে, এবং যে কোনো মূল্যে আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। শোনেন আমি বলি, দীর্ঘ প্রায় 18 বছর পরে বাংলাদেশের মানুষ একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে স্বস্তির সাথে। সারা বাংলাদেশে যে বিপ্লব, মানুষের যে উচ্ছ্বাস, এটা অকল্পনীয়। মুক্তিযুদ্ধ এরকম হয়েছে কিনা আমরা জানি না। সেই জন্য মানুষ আজকে নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে একটা মুক্ত পরিবেশে আজকে এখানে ঘর থেকে বের হয়েছে। আপনি দেখেছেন সকাল থেকে আমাদের কৃষক দলের এবং নানান শ্রেণী পেশার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে। আমরা যে বিজয় অর্জন করেছি এই বিজয়কে ধরে রাখবার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার মহাসচিব, আমার সিনিয়র সকল নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছে। আমরা আহ্বান জানিয়েছি কোন রকম নৈরাজ্য বিশৃঙ্খলা আর বরদাস্ত করা হবে না। পাড়ায় 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 কমিটি গঠন করে যে কোনো নৈরাজ্য বিশৃঙ্খলা আমরা প্রতিহত করব বিএনপির নেতৃত্বে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের করতেই হবে। শুনছিলেন আপনি এখানে বিএনপির এবং অঙ্গ সংগঠন জায়গায় যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছিলেন যে তারা যে কেন্দ্রীয় ডাক বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারেক রহমান যেই নির্দেশনা দিয়েছেন সেটি তারা বাস্তবায়নে বদ্ধপরিকর। আগামীকালকে কিন্তু বিএনপির এই কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেখানে আরো বিভিন্ন জায়গা থেকে, ওয়ার্ড থেকে, সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবেন তেমনটি বলছেন তারা। আমরা জানছিলাম গতকালকে সফল গণঅভ্যুত্থানের পরদিনও আজকেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ঢল, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। চলমান পরিস্থিতিতে সংখ্যালঘু জনগোষ্ঠী যেন হেনস্থার শিকার না হয় সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় দেশের সর্বস্তরের জনগণের প্রতি এই আহ্বান জানান তিনি। বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। দেশের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে হামলা হয় বিভিন্ন জেলায় সোমবার রাতে সংখ্যালঘুদের উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিয়েছে স্থানীয় ছাত্র জনতা। বিভিন্ন মসজিদের মাইকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। সোমবার সরকার পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার শঙ্কা করা হচ্ছিল। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনার পর সতর্ক হন সাধারণ মানুষ। পরে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাসহ দেশের বেশিরভাগ জেলা উপজেলার মন্দিরসহ উপাসনালয়ে পাহারা এগিয়ে আসে ছাত্র জনতা। মসজিদের মাইকে আহ্বান জানানো হয় সংখ্যালঘুদের বাড়িঘর বা উপাসনালয়ে হামলা না চালাতে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা শুনেছি, আমার পরিচিত সার্কেলেই 2-3টা ঘটনা শুনেছি, যা এটা একটা টোটালি আনএক্সেপ্টেবল জিনিস। এটা হতে পারে না। এটা আপনি যে পশু শক্তির বিরুদ্ধে লড়ে আপনি বিজয় অর্জন করেছেন, আপনি যদি সেরকমই পশু শক্তি দেখান তাহলে মানুষের কাছে তো এই বিজয়ের আবেদনটা ছোট হবে।
আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায় সোমবার রাত 12:30 থেকে শহরের রোনাল্ডসে রোডে আমির হোসেন আমর বাসভবনে আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় লাগেজ ভর্তি টাকা দেখতে পান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাকা উদ্ধার করে। তারা একটি লাগেজ থেকে ১ কোটি টাকা এবং অপর লাগেজগুলো থেকে আংশিক পুড়ে যাওয়া 2,77,00,000 টাকা উদ্ধার করার কথা জানায়। এছাড়া ডলার, ইউরো সহ বিভিন্ন দেশের প্রায় 1 কোটি টাকা মূল্যমানের মুদ্রা রয়েছে বলেও জানায় পুলিশ। সোমবার বিকেলে আমির হোসেন আমর বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আর কম্বলের বস্তা যখন সরিয়ে ফেলতে যায় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায়। আমি সাথে সাথে ডিজি স্যারকে অবগত করি। ডিজি স্যার পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায়। আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করি। সফল গণঅভ্যুত্থানের পরদিন গাজীপুরের পরিস্থিতি কি তা জানবো। সহকর্মী আবুল হোসেন যুক্ত হচ্ছেন। আবুল হোসেন, আজকে গাজীপুরের পরিস্থিতি কি, মানুষের চলাচল কেমন এবং মানুষের মধ্যে কোনো আতঙ্ক আছে কিনা? কারণ কালকে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় হামলা বা সংঘর্ষের ঘটনা ঘটেছিল। আজকের পরিস্থিতি জানাবেন। দেখুন, গাজীপুরের যে পরিস্থিতি সকাল থেকে আমি দেখেছি যে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এবং মানুষ কারফিউর পর কিন্তু যে সময়সীমা ছিল সেটি শেষ হওয়ার পর তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছে। যদিও আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি সেখানে যে দূরপাল্লার গাড়ি সেটি চলাচল কিছু কম রয়েছে, কিন্তু অন্যান্য যে যানবাহন বিশেষ করে অটোরিকশা কিন্তু প্রচুর পরিমাণে চলাচল করছে এবং লোক সমাগম এলাকাগুলোতে কিন্তু মানুষের ভিড় রয়েছে। বিশেষ করে দোকানপাট খোলা রয়েছে এবং যে হাট বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছি এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক যে স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু যে শিক্ষার্থীদের উপস্থিতি সেই উপস্থিতি কিছুটা কম রয়েছে। এবং গাজীপুরে আপনি জানেন যে অনেক পোশাক কারখানা রয়েছে, সেই পোশাক কারখানাগুলো সকালে খুলে দেওয়া হলো নিরাপত্তার কারণে, পরবর্তীতে সেগুলোকে ছুটি দেওয়া হয় এবং শ্রমিকরা তারা বাসায় ফিরে গেছেন। এবং এখন যে পরিস্থিতি রয়েছে গাজীপুর অনেকটাই শান্ত, যদিও গতকাল বিক্ষিপ্তভাবে এখানে সংঘর্ষ হয়েছে, বিভিন্ন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং শ্রীপুরে বিজিবির সদস্যদের আটকে দেওয়ার পর ছাত্র জনতার উপরে তারা গুলি চালায় এবং সেখানেও কিন্তু 6 জন সাধারণ মানুষ মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আবুল হোসেন, আমরা শুনছিলাম আপনি জানাচ্ছিলেন মোটামুটি আজকে পরিস্থিতি শান্ত। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হোসেন। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।